ডক্টর ইউনূস এক কথার মানুষ, এত দ্রুত সিদ্ধান্তটা আসছে, ডক্টর ইউনূস ঝুঁকবেন না। আমি মনে করি এটা কাজে দিবে। 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী ইসলামী সরকার, বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সংবিধান, তৈরি হবে নতুন বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা। আর ওই বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বন্ধ হয়ে যাবে চুপুর দরজা। দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনাতে, সেরকম প্রস্তুতি যমুনাতে চলছে এবং নতুন করে দাবার চাল দিয়ে কিভাবে কোন কোন কৌশল অবলম্বন করা যায় সেরকম প্রস্তুতি, সেরকম কর্মযজ্ঞ যমুনাতে চলছে। নিন এবার সরাসরি মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে আন্দোলন শুরু হয়ে গেল। কোনো রাজনৈতিক দল বাংলাদেশের স্টেক হোল্ডার নয়, এরা দুর্বৃত্ত, এরা করাপ্টেড, এরা অযোগ্য, এরা বাংলাদেশ বিরোধী, এরা সন্ত্রাসী, এরা খুনকারী, গুমকারী, গণতন্ত্র হত্যাকারী, মানবতা বিরোধী, এরা সব ধরনের যত অপরাধ আছে সব অপরাধে অভিযুক্ত এরা। সেনাপ্রধান ফাইনালি বুঝে গেছেন ভালোভাবেই যে তিনি কিছু পারবেন না, তিনি আসলে ভয় আছেন, তিনি বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এই যে একটা অস্থিতিশীলতা সেনাপ্রধান সৃষ্টি করলেন, ওয়াকার কিন্তু ধরা এমন ধরা খাইছে, সারা দুনিয়া জোড়া ধরা খাইছে। কিভাবে ধরা খাইছে একদম আপনাদেরকে পরিষ্কার ভাবে বলবো। এই মাগির পোলা, এই বিশ্বাস পোলা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বেয়াদবি করে কথা বলার সাহস পাচ্ছে। ওয়াকা তোর সামনে কেমনে হয়েছে? তুই ভারতের এই রাস্তা উন্নয়ন সংস্থা এদের সাথে তুই কথা বলিস কেন? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বেশি দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি আশা রাখবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা বেশি কথা বাড়াবো না, সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। দেখেছেন এই করিডোর ভারতকে যখন রেল ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, রোড ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, স্থলপথ দিয়েছে, বন্দর দিয়েছে, সবকিছু দিয়েছে। বাংলাদেশের কতজন সালাউদ্দিন এটা নিয়ে কথা বলেছে, বাংলাদেশের কতজন সাংবাদিক আজিজ এটা নিয়ে কথা বলেছে, বাংলাদেশের সেনাপ্রধান মির্জাফর, ওয়াকারুজ্জামান, আজিজ, শফি, মোস্তাফিজ কতজন এটা নিয়ে কথা বলেছে? অথবা আপনারা কারা এটা নিয়ে কথা বলছেন, যারা আজকে করিডোর নিয়ে এত মাথা ব্যথা দেখাচ্ছেন? করিডোর দিলে বাংলাদেশের সংবিধান চলে যাবে, সার্বভৌমত্ব চলে যাবে, যারা আপনারা একের পর এক আপনাদের জীবন বেরিয়ে যাচ্ছে। আসলে আপনারা কারা? আপনারা কি সবাই গুলিস্তানের মোদির পয়দা, গুজরাটের মোদির পয়দা, নাকি মোদির 14 গোষ্ঠী প্রভুপাদা আপনাদেরকে বাংলাদেশে জন্ম দিয়ে গিয়েছে আপনার বাবার অনুপস্থিতিতে? দর্শকবৃন্দ, আমার সিম্পল একটা কথা, বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, ভারত কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে করিডোর নিয়েছে। তাইলে মাদারফাকার ওয়াকারুজ্জামান কেমনে বলে নো করিডোর? এই শুয়ারের বাচ্চা, তুই তোর চোখের সামনে রেল করিডোর কেমনে হয়? শুয়ারের বাচ্চা, কেমনে হয়েছে রেল করিডোর? ওয়াকা তোর সামনে কেমনে হয়েছে? তুই ভারতের এই রাস্তা উন্নয়ন সংস্থা এদের সাথে তুই কথা বলিস কেন? তাইলে তুই এই করিডোরের ব্যাপারে তুই ভারতকে সহায়তা করতেছিস, তুই ভারতের সাথে তলে তলে এই কাজ করতেছিস রোহিঙ্গাদের যাতে প্রত্যাবর্তন করানো না হয়। ওয়াকা তুই বাংলাদেশের গলা কাটতেছিস, রোহিঙ্গারা যাতে আর ফেরত না যায়, ওই জায়গাটা ভারতের দরকার। আপনাদের যে করিডোর নিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্রুসিফাই করতেছে, এই ওয়াকারের আত্মীয় অলরেডি এই করিডোর মিয়ানমার গভর্নমেন্টকে দিছিল, ভারতকে দিছিল এবং তার 4 ভাগের 3 ভাগ কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তাইলে এখন কেন বাধা? এখন কেন বাধা? ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের আমাদের দেশে রাখতে চান না। দর্শকবৃন্দ মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে আমাদের দেশে রাখতে চান না, উনি ফিরায় দিতে চান তাদের রোহিঙ্গাদের বাপদাদার সম্পত্তি রাখাই নেই। এই রোহিঙ্গাদের যদি ওইখানে দেওয়া হয়, ভারতের হাজার হাজার কোটি টাকার এই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। এবং এ ব্যাপারে মায়ানমার কর্তৃপক্ষ একমত হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে তথাকথিত সেনাবাহিনীর প্রধান মির্জাফর ওয়াকারুজ্জামান এগ্রি করেছে। আপনি বুঝেছেন? তাইলে এই
ওয়াকার যদি জয়শঙ্কর, মোদি, দ্বিবেদী এদেরকে বললে হ্যাঁ হ্যাঁ আপনারা ওই প্রজেক্টটা করতে পারেন, তাইলে আপনি দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারের মধ্যে কনফ্লিক্ট এখানে চলে আসবে না? আরো আছে কনফ্লিক্টটা কোনখানে? কনফ্লিক্টটা এইখানে। ভারত যে কোনো মূল্যে এই প্রজেক্টটা চায় দুইটা কারণে। ভারত বাংলাদেশের উপরে তারা ওই জলবন্দর স্থলবন্দর, কারণ তারা জানে 90% মুসলমানের এই দেশে তারা কন্টিনিউয়াসলি ভাবে জায়গা দখল কইরা গাড়ি ভইরা সামরিক অস্ত্র নিতে পারবে না, এই জন্য তারা অন্য রাস্তা তৈরি করছে বাংলাদেশকে বাদ দিয়া সেভেন সিস্টার। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চায়না গিয়ে সেভেন সিস্টার্স এর সাবজেক্টে কথা বলেছে, ভারত বলছে ও মাই গড, আমাদের একটা কাউন্টার প্রজেক্ট যদি আমরা না নেই আলটিমেটলি উই আর গোইং টু লুজ সেভেন সিস্টার। তারা কি করেছে? চতুরতার সাথে এই প্রজেক্টকে এক্সিকিউট করার জন্য খুব তাড়াতাড়ি বাজেট করেছে। জেনারেল ওয়াকারকে তারা পকেটে ঢুকিয়েছে, মায়ানমারের সামরিক অথরিটিকে তারা পকেটে ঢুকিয়েছে, এখন তারা প্রজেক্টে হাত দিবে এবং বলছে রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠানো যাবে না। দর্শক বিন্দু, আপনারা কখনো শুনেছেন আওয়ামী লীগের কাছ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কোনো কাজ তারা হাতে নিয়েছে? নেয় না। কারণ কি জানেন? হাসিনা মাকে এবং আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা লোক জানতো রোহিঙ্গাদেরকে আর ওখানে পাঠানো যাবে না। রোহিঙ্গাদেরকে যদি ওখানে রাখাইনে ফেরত দেওয়া হয়, ভারতের এই প্রজেক্ট কাজে লাগবে না। কারণ ভারতের ওইখানে রাখাইনে একটা বিমানবন্দর, একটা সামরিক ঘাঁটি, একটা সেনানিবাস, একটা ফাইটার প্লেন ওখানে থাকা তাদের জরুরি। দেয়ারফর দে নিড এ করিডোর। আর বাংলাদেশে যদি এখন মানবিক করিডোর ওইটার সাথে করে, ভারতের এই প্রজেক্টটা মাইর যাবে। ভারতের এই প্রজেক্ট যাতে মাইর না যায় এই জন্য ওয়াকার এখন বলছে হ্যাঁ নো করিডোর। ভারতের করিডোর দিয়ে ভারতকে লাভবান করানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বেয়াদবি করে কথা বলার সাহস পাচ্ছে। এই আলোচনাটার এক অংশের সাথে বা আমরা যে খবরটা পাচ্ছি যে রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই নামটা আসছে, আমি এটার পক্ষে শতভাগ সহমত। তবে সিস্টেম বা প্রসেসিংটা যেটা সেখানে পরিবর্তন করতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি, আমরা বিশ্বাস করি যে তিনি রাষ্ট্রপতি পদে থাকলে 100% বাংলাদেশে যে কোনো ব্যক্তির তুলনায় বাংলাদেশের জন্য কল্যাণ হবে। এটা আপনি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনার কাছে নেগেটিভ ফিল হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। কারণ আপনি আগামী বিশ্বে, আগামী দিনে সারা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য কানেক্টিভিটি, একটা ফেস ভ্যালু, এটা খুবই প্রায়োরিটি ক্রিয়েট করে। আপনারা কম বেশি সকলে বোঝেন যে একজনের একটা হ্যালো, একটা চেহারা, এরকম 2-4 লাখ টাকা ঘোষের বিপরীতে একটা চেহারা, একটা হ্যালো গেলে হয়ে যায় না? নরমালি আমরা বলি মামু খালু দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি উঠেছে। এর পাশাপাশি জাতীয় সরকার গঠন সহ একটা যে দাবি, আমি আজকে সকালেও নিউজটা দিয়েছিলাম সম্ভবত, যে মার্চ ফর ডক্টর ইউনূস, জাতীয় সরকার গঠন করে 5 বছর ক্ষমতায় থাকা এবং কি সেখানে ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। তো প্রধানমন্ত্রী কে হবেন? এখানে 100% বিএনপির জনাব তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া। যেহেতু বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, সো নামটা আসবে জনাব তারেক রহমানেরই জাতীয় সরকার গঠন করলে। এটা সিস্টেম খারাপ না। তবে আমি বলছি ওই যে 5 বছর, এই 5 বছরের ইস্যুটা এখানে হচ্ছে কনফ্লিক্ট। নির্বাচন ছাড়া জাতীয় সরকার গঠন করা এই যে সিস্টেমটা হইলে ভালো, এটা কিন্তু খারাপ না। কেন খারাপ না বুঝায়? জাতীয় সরকার আসলে কিন্তু খারাপ কিছু না। যে একপক্ষীয়, একপেশীয়, আমরা বাংলাদেশে গত 53 বছর যে জিনিসগুলো দেখি, যে ধরেন এখন বিএনপি যখন টোটাল একক ক্ষমতায় থাকবে, এভরিথিং তাদের কন্ট্রোলে চলে যাবে। আওয়ামী লীগ যেমন যখন ক্ষমতায় ছিল, এভরিথিং তারা তাদের ক্ষমতা নিয়ে গেছে। পার্লামেন্টেও আপনি চাইলে আপনার দলের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো সমালোচনা করতে পারবেন না। এই যে রাজনীতির কিছু সিস্টেম আমরা ক্রিয়েট করে রাখছি, সেটার বিপরীতে জাতীয় সরকার গঠন হলে ক্যাওসেরও সুযোগ আছে, বাট পজিটিভলি যদি ভাইব করাইতে পারে দেন এটা পজিটিভলি ভাইব্রেশন হইলেও হইতে পারে। তবে এখানে আরেকটা কনফ্লিক্ট আসবে যে এই সরকারটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে। এখন ধরেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সেই ক্ষেত্রে একটা কনফ্লিক্টের ইস্যু আসবে যে কে কার ক্ষমতার বেশি প্রয়োগ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতাটা এনসিপিটা উপভোগ করতে চাইবে। এখানে ওই যে কেওসের জায়গাটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এরকম অনেক কেওস আসবে যে একটা এলাকায় টেন্ডার করতে গেলে বিএনপিও টেন্ডার দিবে, এনসিপিও টেন্ডার দিবে, জামাত ইসলামও টেন্ডার দিবে, প্রত্যেকেই ক্ষমতায় আছে, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও খুব বেশি এখানে পার্থক্য নাই। তো সেইখানে এক ধরনের কেওস তৈরি হবে। এখানে অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে, বাট আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস যেই নির্বাচন করুক, মানে নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, এরকম একটা জিনিস করা যেতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক, এই দাবিটা উঠতে পারে। এটা একবারে খারাপ হবে না। আজকে আপনার বিকাল 3:30টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি জনাব ইউনূসকে করতে হবে। আর 5 বছরের জাতীয় সরকার গঠনের জন্য যে স্লোগান উঠেছে, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি নিয়ে আপনার এখানে আমরা দেখছি একটা মোটামুটি
কি বলা যায় দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে যে প্রোগ্রাম হয়েছে মোটামুটি মানুষ হয়েছে। এরপরে বলা হয়েছে যে চুপ্পু না ইউনুস 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 স্লোগানও এখানে আসছে। তো এই যে এখন রাষ্ট্রপতি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে করা হয়, তাহলে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু, ওনাকে পদত্যাগ করতে হবে অথবা ওনাকে সরাই দিতে হবে। ওনাকে সরাই দিলে সংবিধান থাকবে কিনা, ডক্টর ইউনুস সহ এই টোটাল উপদেষ্টারা তাদের কিন্তু নিয়োগকর্তা হচ্ছে। উনি মুখে মুখে ছাত্রদের কথা বললেও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিছে। তো নিয়োগকর্তায় যদি না থাকে সেইটা আবার কিভাবে হবে, সংবিধান লঙ্ঘন হবে। মানে এখানে কিন্তু অনেকগুলো কনফ্লিক্টেড ইস্যু আছে। আমরা চাইতে পারি এক জিনিস, তো আইন আদালত সংবিধান এই চিপার মধ্যে আবার অনেক কিছু আছে। সর্বোপরি সুন্দর সমাধান আমার যেটা মনে হয় ডক্টর ইউনুসকে বাংলাদেশের দরকার। বন্ধ হয়ে যাবে চুপুর দরজা, বন্ধ হয়ে যাবে বাংলাদেশের আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিভিন্ন জায়গায় যেই নিজেদেরকে মহড়া দিয়ে নিজেদেরকে বড় করে বর্তমান সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় তাদের চেহারা দেখতে পাচ্ছি, সবকিছু বন্ধ করে দেবে এই বিপ্লবীরা। কিন্তু এই বিপ্লবীদের পিছনের শক্তি কয়জন? এই বিপ্লবী বর্তমান সময়ে যদি আমরা নাহিদ হাসনাতের মিটিং এ দেখতে পাই, আমরা সেই বিপ্লবী আর দেখতে পাই না যেটা গত 6 মাস আগে দেখতে পেয়েছি। কিন্তু তাহলে করবে এটা কে? করবেটাকে সেটাই আমার আলোচনার বিষয়। করবেটা হলো বাংলাদেশের যতগুলা ভারত বিরোধী রাজনৈতিক দল আছেন, যতগুলা ইসলামী মূল্যবোধের বিশ্বাসী রাজনৈতিক দল আছেন, যারা নাকি শেখ হাসিনার সময় দীর্ঘদিন যাবৎ কারাগারে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, তাদের সন্তানদের পড়ালেখা, কারো কারো সন্তানদেরকে ধরে নিয়ে পর্যন্ত নির্যাতন করা হয়েছিল। সেই সমস্ত নির্যাতিত পরিবারগুলা একত্রিত হয়ে আর জুলাই শহীদদের 1500 শহীদের 3000 মানে 3000 পিতামাতা আছে, 1500 শহীদের পরিবারে 5 জন করে ধরলে কয়েক হাজার মানুষ আছে 1500 শহীদের, আর 30,000 আহতের পরিবারে 5 জন করে ধরলে কত লক্ষ মানুষ আছে। এই সকল মানুষকে আপনারা দেখতে পাবেন আগামী 48 থেকে 48 ঘন্টার ভিতরে যদি বাংলাদেশের কোনো নতুন সূর্য উদয় না করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তখন বিপ্লবীরাই ইউনূস স্যারকে পদত্যাগ করতে বলবেন এবং পদত্যাগের পরে আবার নতুন বিপ্লবী সরকারের নতুন শপথে অংশগ্রহণ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনও হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি শপথ দিবেন এবং রাষ্ট্রপতি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিপ্লবীদেরকে শপথ দিবেন। এই পরিকল্পনায় এখন এগিয়ে যাচ্ছে দেশ। যারা পিছিয়ে আছেন, ঘুমিয়ে থাকেন নাকে সরিষার তেল দিয়ে, 48 ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখতে পাবেন নতুন সূর্যটা কিভাবে উঠেছে বাংলাদেশে। কারণ ঘুমন্তদেরকে জাগানো বড় কঠিন। আজকেও আবার বিএনপি একই কথা বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ইউনূস স্যারকে বাংলাদেশের এই বিপ্লবী সরকার গঠনের জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা ভারতের লেসপেন্সার আছে, ভারতের টুকাই আছে, ওই টুকাইদেরকে বদল করে নতুন উদ্যমে কাজ করার জন্য উনাকে কিছু নতুন সাহসী মানুষকে পাশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। নাহিদ ইসলামের বক্তব্য শুনেছি, সে তরুণ হিসাবে সে যতটুকু বলেছে তার জন্য তার প্রতি ভালোবাসা এবং আমার দরদ, আমার আন্তরিকতা অবশ্যই নাহিদের প্রতি আছে। আজকে আমি প্রথম দেখলাম হাসনাত আব্দুল্লাহকে নাহিদের পাশে দাঁড়াতে। আমি জানি এই সূর্য সন্তানটা নাহিদের একজন বড় কমান্ডার হিসাবে, বাংলাদেশের 18 কোটি মানুষের একজন কমান্ডার হিসাবে কমান্ড করবে আগামী দিনগুলোতে বাংলাদেশের। কারণ তারকিবিন এরদোয়ানের পরিকল্পনা কিন্তু ব্যস্তে যাবে না। এরদোয়ান কি বলেছেন আর কি করবেন গত 2-3 দিন যাবৎ আমি কিছুটা আপনাদেরকে বলে আসছি। সেই সালতানাতে বাংলা তৈরির মাধ্যমে এই বাংলাকে যে নিরাপদ বাংলা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী একটি মুসলিম বাংলাদেশ হবে, সেই বাংলা তৈরির জন্য ডক্টর ইউনূস স্যারকে সামনে রেখে এই বিপ্লবীরা কাজ করবে। ডক্টর ইউনূস স্যার বাংলাদেশে আসার আগে ফ্রান্স থেকেই বলেছিলেন, তোমাদের 7 সিস্টার ঠিক থাকবে না যদি না আমার বাংলাদেশের কিছু হয়। ডক্টর খলিলুর রহমানের কেন অপসারণ চাচ্ছে বিএনপি, এই গোপন কথাটির উত্তরটা না দিলেই না হয়। এই ডক্টর খলিলুর রহমান হলেন আমেরিকার ব্রেনে ব্লিয়ান একজন মানে একটা ব্রেনি মানুষ। সেই ব্রেনি মানুষটাই তৈরি করছেন 7 সিস্টারটা ভারত থেকে কিভাবে আলাদা করা যায়। সেখানে আমেরিকার পরামর্শ, যুক্তি, বুদ্ধি অবশ্যই আছে, কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে তার্কি, পাকিস্তান, চায়নার পরামর্শ, এর সাথে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পরামর্শ। তাই সেই ডক্টর খলিলুর রহমানকে আজকে ভারত যখন সহ্য করতে পারছেন না, তখন বিএনপিও সহ্য করতে পারছেন না। এই গ্রানটা আপনারা পেয়েছেন কিনা? যদি গ্রানটা পেয়ে থাকেন কমেন্ট করে লিখবেন ভারতের গ্রান আর বিএনপির বক্তব্যের গ্রানে আজকে মিলছে কিনা। যদি ফ্লেভারটা এক হয়ে যায় তাহলে বুঝতে হবে ডক্টর খলিলুর রহমান বিএনপির গলার কাটা নয়, বিএনপির
কোনো দুশ্মন নয়, কিন্তু ভারতের গলার কাটা হওয়াতে আজকে বিএনপি নিজের গলার কাটা হিসাবে ডক্টর খলিলুর রহমানকে সহ্য করতে পারছে। গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছিল সব শান্ত হয়ে এসছে, কিন্তু প্রথম আমরা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা মন্তব্য দেখে দেখলাম যে না, প্রধান উপদেষ্টা থাকছেন, তাতে মনে হলো যে সব কিছু মোটামুটি শান্ত হয়ে এসছে। কিন্তু তারা এরপর একটা অফিসিয়াল স্টেটমেন্ট, যেটা প্রধান উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুকে শেয়ার করেছেন, সেটা খুব তীব্র সন্দেহের জন্ম দিয়েছে। এবং একই সাথে গতকালই 3টা রাজনৈতিক দল দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে, বিএনপি, জামায়াত এবং এনসিপি, রেজিস্ট্রেশনহীন একটা দল দেখা করেছেন। এটা অবশ্য ডক্টর ইউনূসের নিজের দল, দেখা করতেই পারে, তাদের প্রধান আলাদাভাবে দেখা করতে পারেন। তো দেখা হওয়ার বিষয়টা নিয়ে আলাদা করে আলোচনা করব, এবং এখানে এক ধরনের বিএনপিকে হিউমিলিয়েট করা হয়েছে বলে মনে হতেই পারে, এবং এটা একটা অর্থহীন বৈঠক হয়েছে বলবো আমরা। কারণ স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা আসলে অনেক কিছু বলে দিয়েছে, খুবই অ্যালার্মিং। আমরা যদি এটার প্রতিটা বাক্য পড়ি এবং রিডিং বিটুইন লাইন্স, তার রাইটার্স প্রেমিস বলে যে একজন রাইটার আসলে কি ঢঙে লিখেছেন, অনেক সময় সেটা কমিউনিকেটেড হয়, বা রাইটার নিজে কমিউনিকেট করতেই চান। আমার কাছে মনে হয় পরিকল্পিতভাবে এই ধরনের মেসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মেসেজ সামনে আনার চেষ্টা করা হয়েছে। সোজা বাংলায় বলতে গেলে সেনাপ্রধান এবং বিএনপিকে ধমক বা হুমকি দেওয়া হয়েছে বলা যেতেই পারে। আমরা একটু স্টেটমেন্টটা পড়ি, তারপরে এটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করতে হবে, কারণ এটা অফিসিয়াল স্টেটমেন্ট, এর প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য তো বটেই, প্রতিটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। হুবহু যা লেখা হয়েছে সেটা এরকম যে জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসির বৈঠক হয়েছে। এখানে অন্তর্বর্তী 3টি প্রধান দায়িত্ব তারা বলছেন নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মানে এগুলো কে দিয়েছে, কিভাবে দিয়েছে প্রশ্ন তোলা যায়, তুলছি না আপাতত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানী শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য, এই জায়গাটা খেয়াল রাখবো, আমি আবার পড়ব, এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কারের কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এই দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, খেয়াল করি আওয়ামী লীগ এবং বিদেশি শক্তি মানে হচ্ছে আমরা ধরে নিই বিদেশি ষড়যন্ত্র, ইন্ডিয়ান ষড়যন্ত্র পড়ে ফেলাই ভালো, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন, ভালো কথা। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে লাস্ট জায়গাটা সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রথম কথাটা হচ্ছে সেনাপ্রধানকে একটা অফিসিয়াল ফর্মাল বক্তব্যে তুলে আনা হলো। আমরা রাগঢাক না করে কথা বলি, সেটা ভালো হবে। উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য। সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে যে বক্তব্য দিয়েছেন, শুধু এটা না, এর আগেও তিনি রাওয়া ক্লাবে একটা বক্তৃতা করেছেন, সেটা নিয়েও সরকারের মধ্যে কারো মধ্যে স্ট্রেস তৈরি হয়েছিল। এটা একই ধরনেরই বক্তব্য, এখানে সেটা তারা ডেকে এনেছেন। আমরা এই জায়গাটা একটু ক্ল্যারিফাই করি। সেনাপ্রধান তার অফিসারদের সামনে যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে অফিসিয়ালি তারা জানান নেই, এটা বিভিন্ন সূত্রে মিডিয়াতে চলে এসছে। আমরা এভাবে ধরতে পারি যে এটার এক ধরনের সায় সর্বোচ্চ পর্যায়ে থেকেই ছিল সেনাবাহিনীর, তাহলে ঠিক আছে, কিন্তু তারপর তারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এটা করেননি। এখন সেনাপ্রধান তার এখতিয়ার বহির্ভূত বক্তব্য তিনি দিয়েছেন কিনা, তার উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা বক্তব্য, এগুলো নিয়ে সরকারের অবস্থান থাকতে পারে। সরকার তাকে ডেকে প্রধান উপদেষ্টা এটা নিয়ে তাকে সতর্ক করতে পারেন, এটা নিয়ে তাকে তিরস্কার করতে পারেন, বল প্রধান উপদেষ্টা তার বস। কিন্তু একটা অফিসিয়াল স্টেটমেন্টে এটা আনা হয়েছে, তার মানে সরকার সেনাপ্রধানকে হুমকি বা ধমক দিচ্ছেন, এটা জনগণের সামনে অফিসিয়ালি সরকার দেখাচ্ছেন। মানে তাদের কাছে মনে হলো যে সেনাপ্রধানের ওই বক্তব্যের পর সরকার কি কিছুটা শক্তির দিক থেকে পেছনে পড়ে গেছে বলে জনগণ মনে করছে, তাই তারা একটা ধমক দেওয়া জরুরি মনে করলেন অফিসিয়ালি, ফর্মালি, যেটার মাধ্যমে জনগণ মনে করবে না সরকারের অনেক হ্যাডাম আছে। আবারও বলছি, সংকটটা যদি তারা মনে করতেন সলভ করবেন, এটা সলভ করার দিকে যাচ্ছেন না, আমি জায়গায় যাচ্ছি, এটা কিন্তু আমাদের খুবই অ্যালার্মিং। সলভ করার দিকে গেলে তারা তাকে ডেকে এই কথাগুলো বলতে পারতেন, পরিষদ বসতে পারতো, প্রধান উপদেষ্টা নিজে বসতে পারতেন, খুব ইজিলি এটা করা যেত, কিন্তু সেটা করা হয় নাই। অফিসিয়ালি কাজটা করা হয়েছে এবং তাকে অফিসিয়ালি ধমক দেওয়া হয়েছে। এরপর মূলত কাজকে সমস্যা করতে দেয়া এবং বিশেষ করে প্রচুর রাস্তা আটকে যে বিভিন্ন রকম
কর্মসূচি হচ্ছে, অযৌক্তিক দাবি দেওয়া ইত্যাদি ইত্যাদি মিলে সেগুলোতে তাদের কাজের সমস্যা হচ্ছে। মানে এটা কখন সরকারের হঠাৎ করে মনে হলো? যখন জনাব ইশরাক হোসেন এসে তারকে মেয়র করার দাবিতে রাস্তায় নামলেন। শত শত এই ধরনের রাস্তা ব্লক করার ঘটনা ঘটেছে, 5 জন 10 জন 20 জন মানুষ দিয়েও। আমরা এটা নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছি যে সরকারকে কঠোর হতে হবে, আইন প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। আমি বলেছি, অনেক সমালোচিত হয়েছে, কিন্তু বলেছি, বহুবার বলেছি, সরকার যদি নৈতিকভাবে এবং আইনের মধ্যে থেকে প্রপোর্শনেটলি বল প্রয়োগ করে সেটা জনগণ খারাপভাবে দেখবে না। কিন্তু সরকার এগুলো করে নাই। বিশেষ করে একটা গোষ্ঠীর ক্ষেত্রে সরকার কোনোদিনও বল প্রয়োগের পথে হাঁটে নাই, সেটা হচ্ছে ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা। বহু ক্ষেত্রে তারা বহু কিছু ঘটিয়েছে, সরকার পদক্ষেপ নেয় নাই। এবং কেন নেয় নাই এই স্টেটমেন্টে আছে। আমি মনে করি, আবারও বলছি, আমাদের রিডিং বিটুইন লাইন্স পড়তে হবে। এসব বাক্যের মধ্যে, এসব শব্দের মধ্যে অনেক হিডেন মিনিং থাকে। আমার সাথে কেউ ডিসএগ্রি করতে পারেন, আমি আমার ঠিক বলছি। বিএনপিকে এখানে তার মানে যখন ইশরাক করলেন তখন সমস্যা হয়ে গেল, আর আগে হয় নাই। এরপর আওয়ামী লীগের নিষিদ্ধ করার নাম দিয়ে একই ঘটনা কয়েকদিন আগেই হলো, কিছু হয় না। কিন্তু এটা তো ডক্টর ইউনূসের নিজের দলের লোকজন, হাসনাত আব্দুল্লাহ, এনসিপি এবং জামায়াত টু সাম এক্সটেন্ট সরকারের সাথে ইজ ভেরি মাচ অ্যালাইন্ড, এবং ইসলামিস্টরা, তাতে সমস্যা হয় নাই। এছাড়াও যে কেউ এই কাজগুলো একটা সময় করেছে, কোনো রকম কোনো ব্যবস্থা নেই। হঠাৎ করে তাদের মনে হলো, ইভেন আমরা একজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যখন 2 দিন আগে ব্রিফিং করছেন, তখনও তিনি বলছেন অফিস থেকে যমুনায় আসবো, রাস্তা আটকে যায়, কারোর সাথে মিটিং আছে, হয় না। হঠাৎ করে তাদের মনে হওয়া শুরু করলো। হ্যাঁ, কারণ ওটা বিএনপি করেছে। কারণ ভালো খারাপের আলোচনা করছি না, আমরা একজন পর্যবেক্ষক হিসেবে যদি দেখি, আপনি চেরি পিক করছেন, এটা মতলববাজি। এরপর যেটা হয়েছে সেটা হলো এই বিচার সংস্কার ম্যান্ডেটের কথা বলছেন, তাদের দায়িত্ব তারা নিজেরা নিয়ে নিয়েছেন না, সরি। এবং তাদের দায়িত্ব নাহিদ, আসিফ, হাসনাত এরা মিলে দিয়ে দিলেও হবে না, একদম হবে না। তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, কিন্তু তারাই সব কিছু নন। তারাই এই কাজ করে শেষ করেন নাই, এবং তারাই এমপ্লয়ার। তাই তাদের কথা শুনেই সব কিছু করতে হবে, মানব না। কোনোভাবেই এটা হবে না, হতে দেয়া যাবে না। দেশ নিয়ে ফাজলামও চলবে না। যাই হোক, তারা এটা করার ক্ষেত্রে তারা বলছেন যদি কোনো সমস্যা হয়, এবং আবারও বলছে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে। আমি খুব এনসিপির সাথে এই ধরনের অ্যালাইনমেন্ট দেখি, যখনই কোনো না কোনো কিছু ঘটে সেটার সাথে এটাকে রিলেট করা হয়। একটা সময় পর্যন্ত আমরা মানছি অনেক ক্ষেত্রেই এইগুলোর যে প্রভাব ছিল না তা না, ভারত বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চায়, আওয়ামী লীগ টাকা খরচ করছে, ট্রু। কিন্তু অন্য দল, ধরুন বিএনপি, জামায়াতও যদি রাস্তায় নামে, প্রত্যেকটা বিরুদ্ধের, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা দল, তাদেরকেও কিন্তু এখন ট্যাগ করা হচ্ছে, আমরা খেয়াল করবো। এবং যেসব স্টুডেন্টরা এই ধরনের ট্যাগ করছে, বিভিন্ন টক শোতে এসে এনসিপির লোকজন করছে, প্রোগ্রামে করছে, তাদের নিজস্ব প্রোগ্রামে করছে, এবং এই ট্যাগিংগুলো আবার বিদেশ থেকে আসে, গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সারদের বক্তব্য ট্যাগিং ওটা আসে, এখানেও এটা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত করা হচ্ছে। সো এগুলো আসলে মূলত নাকি ওই কারণেই হচ্ছে। ফলে কেউ যখন নির্বাচন চাইবে, নির্বাচনের দাবিতে যদি নামবে, ব্যর্থ যুক্তি দেওয়া হয়, ভারত তো নির্বাচনের কথা বলেছে। সো বিএনপি যদি নির্বাচন চায়, কোনো ব্যক্তি যদি নির্বাচন চায়, ভারতের দালাল, বিদেশি শক্তির ইন্ধন, ডক্টর ইউনূস বলছেন, তাদের পরিষদ বলছেন। এরপর জনসংপর্কে উত্থাপন করবে শেষের যে জায়গাটা, আমি বাক্যটা পড়ি, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এই যে জনগণ বলা হয়, এই সরকারের জনগণ বলার কি আছে? সরকারের কোনো কাজে, কোনো ক্ষেত্রে যদি সমস্যা তৈরি হয়, সরকার একটা এক্সিকিউটিভ, তার এক্সিকিউটিভ পাওয়ার আছে, আইন অনুযায়ী সে যে কোনো ব্যবস্থা নিতে পারে, যে কোনো ব্যবস্থা নিতে পারে। জনগণের আলাপটা কেন? এবং এই জনগণ কারা? ধারণা করি এটা বিএনপিকে ধমক বা হুমকি দেওয়া হচ্ছে, আমারও কিন্তু একটা রিজার্ভ ফোর্স আছে, ওটা মাঠে নামাবো, পুলিশ দিয়ে কতটুকু পারবেন তারাও হয়তো কনফিউজড। এবং এই পুলিশ বিএনপির ওপরে আওয়ামী লীগের সময় যা করেছেন তা করবে কিনা, বা সেনাবাহিনী করবে কিনা, বিশেষ করে অন্তত জেনারেল ওয়াকার যদি মিলিটারি চিফ থাকেন, আমি জানি না তাকে রাখা আদৌ শেষ পর্যন্ত যাবে কিনা, সেই চেষ্টা নিশ্চয়ই চলছে তাকে সরিয়ে ফেলার, আমি জানি না। যদি থাকেন তাহলে সেনাবাহিনীকে দিয়েও যাচ্ছে তাই করা যাবে কিনা সন্দেহ আছে। সুতরাং একটা জনগণ আছে, যে জনগণকে তিনি কোনো রকম কোনো সমস্যা করেন নাই। ইভেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বা তাদের একটা ওপেনিং দেখা যাচ্ছে যখন নিউ ইয়র্ক টাইমস বলছে, সেরকম জায়গায়ও সেটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট মুসলিমস। ইসলাম নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু র্যাডিক্যাল ইসলামিস্ট বলে একটা বিষয় যেটা আছে সেটা বাংলাদেশে এক্সিস্ট করে, এবং তাদেরকে উনি মাথায় তুলেছেন, তাদেরকে সব কিছু করতে দিয়েছেন, যা ইচ্ছে তাই, কোনো অ্যাকশন নেন নাই। এই জনগণই সম্ভবত উনি এখানে বোঝাতে চাইছেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত কি? পেটাবেন, হামলা করবেন, এসব। অবশ্য কিছু জনগণ ডক্টর ইউনূসের 5 বছর লাগবে টাকবে আওয়াজ ফেসবুকে তুলতে এখন মাঠেও নামতে শুরু করেছে। বোধ করি তারাও আস্তে আস্তে নামাবেন, গণভোট চাই, ওনাকে 5 বছর, এসব আলাপ আমরা জানি, এসব আসতে যাচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন। একদম একটা সময় পর্যন্ত ওনাকে ছাড় দিয়ে মনে হতো তার সরকারের একটা অংশ এটা করছে ওটা করছে, তাকে ভুল বোঝাচ্ছে। নিজের কাছে হাসি পেত এই কথাটা বলার সময়, যখন আওয়ামী লীগ নিয়ে বলতে হাসাহাসি করতাম, তো তারপরও নিজের লজ্জার মাথাকে
ওনার প্রতি এই কথাটা বলেছিলামও কখনো কখনো। দিন যত যাচ্ছে বোঝা যাচ্ছে এই গ্র্যান্ড ডিজাইন, গ্র্যান্ড প্ল্যানিংয়ের ইন্টিগ্রাল পার্ট উনি। এটা ওনার ব্রেন চাইলো কিনা সময়ের সাথে সেগুলো বোঝা যাবে, কিন্তু উনি এই ডিজাইনের পার্ট, একটা কেওস তৈরি করা সম্পূর্ণ পরিকল্পনা দেখা যাচ্ছে, এবং সেই কেওস তৈরি করার মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একদম স্পষ্ট নিদর্শন দেখা যাচ্ছে। এই স্টেটমেন্ট দেশকে ডিস্টেবিলাইজ করার সরকারের দিক থেকে ক্লিয়ার ইন্ডিকেশন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।